নমস্কার বন্ধুরা, আশা করি সবাই সুস্থ ও ভালো আছেন। আশাপূর্ণা দেবীর উপন্যাস বালুচরি আজ আবার পঞ্চম অংশ পড়া শুরু করছি। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। অভিজিৎ শুনে অবাক হয়ে গিয়েছিল, বলেছিল, কি ব্যাপার, হঠাৎ বিয়ের কোণে বদল হচ্ছে? তার মানে? মন্দিরা ক্লিষ্ট হাসি হেসে বলেছিল, পৃথিবী যে কত বদলাচ্ছে এটা তারই একটা নমুনা। পৃথিবী অবশ্য সব জায়গায় বদলায় না, কোনো কোনো জায়গায় স্থির অপরিবর্তিত। গম্ভীর স্বরে বলেছিল অভিজিৎ, সেটাও বৈচিত্র্য। তা বটে, কিন্তু এখন আমার কর্তব্য কি? আমায় ডেকেছো কেন? মন্দিরা চোখ তুলে বলেছিল, কেন জানো না? বিয়ের সব কাজের ভার কে নেয়? অবস্থা দেখে তো মনে হচ্ছে ওরা নিজেদের ভার নিজেরাই নিয়েছে। তবে ওই তবেটা বিধাতার কৌতুক। ওরা কিছুটা নিজের হাতে রেখেছে, কিছুটা গার্জেনের হাতে তুলে দিচ্ছে। বিয়েটা ঠিক বিয়ের মতো দেখতে হোক, ওরা চায়। কিন্তু কবে থেকে শ্রীমতী নন্দিতা আকাশে ডানা মেলেছেন জানি না। আকাশের খবর রাখি না কোনোদিনই, মাটির সঙ্গেই সম্পর্ক। খবরটা আমার কাছে স্রেফ আকস্মিক, তবে সুনন্দর থেকে কিঞ্চিত কৃপা করেছে। ঠিক আছে, অভিজিৎ বলেছিল, ফর্দ দাও, টাকা দাও, বাজেট দাও, একটা কারো বিয়ে হলেই হলো, কিন্তু দুজনের একসঙ্গে লাগিয়ে দিলেই বা ক্ষতি কী ছিল? আয়োজন চলছিল ইন্দিরার বিয়ের। মন্দিরা মৃদু একটু হেসে বলেছিল, নন্দিতা তাই বলেছিল, কিন্তু আয়োজন তো মাত্র একটা বিয়ের মতোই ছিল। আবার প্রস্তুতি পর্ব চালাতে হবে, তবে তো কমলকলি থেকে সংসারটা চলে যায়। ওর বেশি আর কিছু হয় না, অথচ নন্দিতার তো দেরি সইবে না। অভিজিৎ মন্দিরার কাঁধটা ধরে একটু নিজের দিকে ফিরিয়ে নিয়ে বলে, আমাকে এত পর ভাবো কেন? বাহ, পর ভাবতে যাব কেন? সেই প্রশ্ন তো আমারও। ভাবতে যাবে কেন? আমার ব্যাংকের টাকা কি এতই অসুচি অস্পৃশ্য? মন্দিরা বলে, একটা জায়গায় না হয় অহমিকাটা একটু বজায় থাকলো। সব জায়গাতেই বজায় রেখেছো। অহমিকারই পুতুল একটি, শুধু নিজে বুঝতে পারো না। এই যা, আগে আমারও কিছু ছিল না, তোমারও কিছু ছিল না, শান্তিতে ছিলাম। এখন আমার কাছে কতগুলো অর্থহীন অর্থের বোঝাই এসে জমা হচ্ছে, মুক্তি পাচ্ছে না, হাঁপিয়ে উঠছে। অথচ তুমি। মন্দিরা একটু মধুর করে হাসে। মন্দিরা কোমল রহস্যময় গলায় বলে, তোমার সব কিছুই তো আমার। ছোট ছেলেকে কথায় ভোলানো যায় মন্দিরা? আমার উপর আর সে চেষ্টা করো না। হঠাৎ সম্পূর্ণ সহজ গলায় হেসে ওঠে মন্দিরা। ছোট ছেলেদের কথায় ভোলানো যায়? সে যুগ আর নেই মশাই। দেখো গিয়ে আমার কমলকলিদের, আমায় তোমায় হাটে নিয়ে গিয়ে বেচতে পারে ওরা। ভালোই, তবু ভবিষ্যৎ জীবনে শুধু আইডিয়ার বাষ্প হবে না, ওরা প্র্যাকটিক্যাল হবে। অভিজিৎ হয়তো ঠিকই বলেছে, প্র্যাকটিক্যাল হওয়াই ভালো, যে যুগে যা। তবু মন্দিরা তা পারছে না। মন্দিরা অসীম শূন্যতার মধ্যে পূর্ণতার মিথ্যা ছলনা নিয়ে দিনগুলো অপচয় করছে। যৌবনের দিন, ব্যাকুলতার দিন, আশা আর আগ্রহের সোনায় মোড়া বাসনার দিন। এই দিনগুলো মন্দিরা আর ফিরে পাবে না, ফিরে দিতে পারবে না অভিজিৎকে। সংসারের কাছে ঠকতে ঠকতে ক্লান্ত হয়ে যাওয়া বিবর্ণ মনের দিনগুলো নিয়ে অভিজিতের কাছে ধরা দিয়ে যেতে হবে তাকে, যে অভিজিৎ দুঃসহ প্রতীক্ষায় যেন ক্লান্ত হয়ে যাচ্ছে ক্রমশ। তবু মন্দিরা কি করে পারবে তার দায়িত্ব থেকে মুক্ত হতে? মন্দিরা তো সুনন্দ নয়। ইন্দিরাকে জীবনে প্রতিষ্ঠিত করে দিয়ে তবেই নিজের দিকে তাকাতে হবে মন্দিরাকে, তার আগে নয়। নন্দিতার ছন্দিতাকে সরিয়ে রেখেছিল মন্দিরা, ভেবেছিল ওদের ভাবনা পরে ভাবা যাবে, তখন দুজনে মিলে ভাববো। কিন্তু নন্দিতা, তার বড়দি মন্দিরা সেই সাজানো ঘুঁটিগুলো ফেলে ছড়ে ঘোড়ার আড়াই চালে এগিয়ে গেল। আবার ঘুঁটি সাজাতে হবে মন্দিরাকে, যা বাকি পড়ে আছে তাই নিয়ে। বিয়েবাড়িতে যখন অনেক আলো, তখন মন্দিরা একটা অদ্ভুত অন্ধকার কোণ আবিষ্কার করে ক্লান্ত নিঃশ্বাস ফেলল। ভাবল, এ বাড়িতে আর একবার উৎসবের আলো জ্বলল, কিন্তু এ আলোয় আমার কোনো কৃতিত্ব নেই। আমি নিজে হাতে যে আলো জ্বালতে বসেছিলাম সেটা নিভে গেছে হঠাৎের ঝড়ে। এ আলো ওরা নিজেরা জ্বেলেছে, নন্দিতা প্রান্তিক জ্বেলেছে ওদের প্রাবল্য দিয়ে, ওদের নির্মমতা দিয়ে। অন্ধকারকে অস্বীকার করে আলোর দিকে মুখ ফিরিয়েছে ওরা, সুনন্দ, নন্দিতা। সুনন্দ জীবনকে চেয়েছে, নন্দিতা প্রেমকে। ওরা এইভাবেই অর্জন করেছে সেই ওদের প্রার্থীকে। কিন্তু ওরাই কি ঠিক? ভাবলো মন্দিরা, এই আলো কি ওদের চিরকাল আলো দেবে? যে আলো আসে অপরকে বঞ্চিত করার মূল্য দিয়ে, কর্তব্যচ্যুতির রন্ধ্র দিয়ে, সে কি চিরদিনের আলো? আমি যদি অন্ধকারকে অস্বীকার করতাম, আলোকমুখী ফুল হয়ে ফুটে উঠতাম, আমি কি সুখী হতে পারতাম?
নিজেকে এ প্রশ্ন করলো, তবু বারবার বিধাতার কাছে ওদের জন্য মার্জনা চেয়ে নিল। বারবার মনে উচ্চারণ করলো, ওরা সুখী হোক, ওরা সুখী হোক। কিন্তু উৎসব বাড়ি থেকে পালিয়ে এসে কতক্ষণ আর মন দিয়ে বসে থাকা যায়? সারা বাড়ি রব উঠেছে দিদি দিদি। আবিষ্কার করলো এসে অভিজিৎ। বলল, কি করছো? কন্যাদানের কান্নাটা নিভৃতে সেরে নিচ্ছ? মন্দিরা ক্লান্ত গলায় বলল, তোমার সঙ্গে আমার সম্পর্কটা কি তাহলে ক্রমশ এতেই দাঁড়াবে? কেবল তুমি বাছা বাছা বানে তুলো ভর্তি করে রাখবে, আমার সুযোগ পেলেই সেই বান নিক্ষেপ করবে এবং আমি সরসজ্জা পাতব? অভিজিৎ কাছে এসে বসে পড়ে, বলে, আদান প্রদানের আর কোনো উপলক্ষই যখন জুটছে না, তখন একটা তো কিছু চাই। মাঝে মাঝে ভয় হয় যোগসূত্র বুঝি ছিঁড়ে যাচ্ছে। বান মারা আর বান খাওয়া, সেও তো তবু একটা যোগ। মন্দিরের ভিতরের আবেগকে প্রশমিত করে বলে, কই, আমার তো মনে হয় না যোগসূত্র ছিঁড়ে যাচ্ছে, তাকে চেষ্টা করে বাঁধতে হবে। তোমার দলিলটা পাকা, আর তোমারটা বুঝি কাঁচা? মাঝে মাঝে সে সন্দেহ হয় না তা বলতে পারি না, তবে আর সেই কাঁচা দলিলের মিথ্যে জঞ্জাল রেখে দিয়েছ কেন বুক পকেটে? সেই তো মুখ্যমি। মন্দিরা আস্তে ওর কোলের উপর একটা হাত রাখে, বলে, মাঝে মাঝে মনে হয় অভি, দিনগুলো সব বয়ে যাচ্ছে। মনে হয় তোমার উপর যে অবিচার করছি তার তুলনা নেই। আবার নিজেকে সামলে নিই, ভাবি যদি আমার কর্তব্যের বোঝা নিয়ে তোমার কাছে একটা বিরাট দায় হয়ে গিয়ে দাঁড়াই, তাতে কি পাবো আমাদের দিন? সেও তো কমলে কণ্ঠ। সুনন্দর মুখ চেয়ে বসেছিলাম। সুনন্দ সে মুখে একটা থাবড়া মেরে পালালো। দেখলে তো, ওর বোঝা তো আমাকেই বইতে হবে। তা আমাকে না হয় দিলে সে বোঝার একটু ভাগ। দু হাতে ওর কাঁধ দুটো ধরে নিজের দিকে ঈষৎ আকর্ষণ করে অভিজিৎ বলে, এই প্রতীক্ষা দিনের বোঝা পাওয়া যে দুঃসহ হয়ে উঠছে। মন্দিরা নিজেকে শিথিল করে দেয়, নিজেকে ওর আকর্ষণের মধ্যে সমর্পণ করে দেয়। মন্দিরা ভুলে যায় ও দিদি, ও এই কর্মমুখর উৎসব গৃহের গৃহিণী। এর সমস্ত প্রাণগুলো মন্দিরার নির্দেশের অপেক্ষায় তাকে খোঁজাখুঁজি করে বেড়াচ্ছে। মন্দিরা বিদুর কণ্ঠে বলে, তবু আমি চাই না অভি, তোমার কাছে আমার কর্তব্য কর্মের বোঝা নিয়ে গিয়ে দাঁড়াই। আমি তোমার কাছে শুধু আমি হয়ে যেতে চাই। আমার মধ্যে আমার ওই বোঝা যেন দেওয়াল তুলে না দাঁড়ায়। অভিজিৎ উঠে দাঁড়ায়, ক্ষুব্ধ হাসি হেসে বলে, তোমার সেই শুধু তুমির মূর্তিটা দেখবার সৌভাগ্যের আশায় দিন গুনবো, কিন্তু এখন চলো, তোমার অনুপস্থিতিতে ওদিকে হইচই পড়ে গেছে। আমি তোমায় খুঁজতে এসেছিলাম, আমায় তো তুমি সারা জীবনই খুঁজবে। বলে মৃদু বিষণ্ণ হাসি হেসে উঠে পড়ে মন্দিরা। কিন্তু এক্ষুনি কি গুরুভার কর্মভার মাথায় তুলে নেবার ক্ষমতা হবে মন্দিরার সমস্ত চেতনা জুড়ে এক টুকরো রোমাঞ্চময় মধুর স্পর্শ যেন ঝিমঝিম করতে থাকে। মন্দিরার এমন অবস্থা কেন? মন্দিরা কি কিশোরী কুমারী? সংসার যুদ্ধে ক্লান্ত হয়ে আসা পরিণত যৌবনা নারীর মধ্যে এখনো এমন দুর্বলতা কি আশ্চর্য নয়? কিন্তু কত আশ্চর্যই ঘটে পৃথিবীতে। আশ্চর্য নিয়েই তো পৃথিবী। নইলে বিদায় বেলায় নন্দিতা এত কান্না কাঁদে? দিদি, মেজদি, ছন্দা, জনে জনে সবাইকে ধরে ধরে কাঁদে নন্দিতা। মন্দিরার সেই অত স্বাদ করে কেনা দামি বেনারসি শাড়িখানা ওর কান্নার চোটে যেন চোট খেয়ে গেল। সবাইয়ের কাছে ওর মিনতি, আমায় মনে রেখো, আমায় মনে রেখো। হয়তো কোথাও কোনোখানে অপরাধবোধ এসে জমেছে। এই কান্না তারই মূর্তি, অথবা এমনই হালকা প্রকৃতির মেয়ে নন্দিতা। দুঃখে কাঁদে, সুখে হাসে, রাগ হলে ঝগড়া করে। এরাই সুখী, এদের সুখ কেউ মারতে পারে না। আবার কিছুতেই সুখী হব না এমন মানুষও আছে বই কি। নইলে সুনন্দর বউ শিলার জীবনে দুঃখের উপাদান কোথায়? বড়লোক বাবার একমাত্র মেয়ে শিলা, আদরের আদরিনী। বিয়ে হয়ে পর্যন্ত বরকে তার সংসার থেকে, সমাজ থেকে বিচ্যুত করে নিয়ে আঁচলে বেঁধেছে, এবং সে বর শ্বশুরের কৃপা কটাক্ষে মস্ত এক কেষ্টবিষ্টু হয়ে শ্বশুর কন্যার ভ্রুকুটি আর প্রসন্ন হাসির তালেই দিন কাটাচ্ছে। এখনো একটা বাচ্চাও হয়নি যে তাকে নিয়ে সামান্য কোনো দুর্ভাবনা। তবু শিলা যেন সর্বদাই অসুখী, অপ্রসন্ন। শিলার মনে হয় বাইরের বর তাকে যতই তোয়াজ করুক, ভেতরের কোথাও যেন তার আলাদা একটা ঘর আছে। সে ঘরের চাবিকাঠি শিলার হাতে নেই। সুনন্দন যেন সেই তার গোপন ঘরের চাবিটি কোনো এক গভীর গোপনে লুকিয়ে রেখেছে, তাই শিলা সে ঘরে ঢুকতে পারছে না। কিন্তু শিলা কেন সেখানে না ঢুকে ছাড়বে? স্বামীর হৃদয়ে আর কারোর জন্যে এক কণিকাও ভালোবাসা রাখবে? চাবিটা যদি না মেলে ঘরটাই ভাঙবে।
প্রথম ঘরটা ছিল মজবুত। সুনন্দ তাই শিলার বহুবিধ প্রশ্নের উত্তর কখনো কখনো বলে উঠত, দিদির মর্ম বোঝাবার ক্ষমতা তোমার নেই। দিদির যেভাবে নিজেকে বিসর্জন দিয়ে কর্তব্য করে এলো, বলতো কেউ ধারণা করতে পারবে না দিদি কিভাবে কোন অবস্থা থেকে সংসারকে দাঁড় করিয়েছে। কিন্তু ক্রমশ ঘরের খুঁটি আলগা হয়ে যাচ্ছে দেখে মনের সুরটা পাল্টাতে শুরু করলো। শিলার যাকে বলে অন্ধভক্তি সেটা কমতে লাগলো। চক্ষুষ্মান সুনন্দ ভাবতে শিখলো এত বেশি বাহাদুরিরও কিছু নেই, বাবার বাড়িটা ছিল বলেই না। ভাবতে শিখলো সত্যি আমি কিছু করতে পারি না, আমি কিছু করলাম না ভেবে মনে মনে এত পীড়িত হবার কি আছে আমার? বাড়িটা থেকে যা আয়টা হচ্ছে সেটা কি অনেকটা আমারই দেওয়া নয়? ভদ্রতার বশে আমি সেটা মনে করিয়ে দিই না, তাই না, নিজেকে এত অপরাধী ভাববার কিছু নেই। বাড়িটার উপসত্ত্ব ত্যাগ করা মানে সংসারকে সাহায্য করা, সেটা করছি আমি। এখন নিজে চমৎকার কোয়ার্টার্স পেয়েছে সুনন্দ, বাগান দেওয়া ছবির মতো গাড়ি পেয়েছে কোম্পানি থেকে। ঘোষাল টিসে সেই বাড়িটায় শিলা গিয়ে বাস করবে, এটা স্বপ্নের বাইরে। অতএব সেই বাড়ির উপসত্ত্বটাকে বিবেকের সান্ত্বনা কাজে লাগায় সুনন্দ। ক্রমশ মনের সুর আরও বদলাতে থাকে। মনে হয় এই সাহায্যটা সম্পর্কে সকলের একবার চোখ ফুটিয়ে দেওয়া দরকার, বুঝিয়ে দেওয়া দরকার এই সাহায্যটা কম সাহায্য নয়। আত্মীয় স্বজন সবাই যে কেবল ভাবতে থাকবে সুনন্দ কর্তব্য জ্ঞানহীন, সুনন্দ আক্কেলহীন, আর মন্দিরা মহিয়সী, এই বা চলতে দেওয়া হবে কেন? আত্মীয় স্বজনের চোখ ফোটানোর উপায়টা সুনন্দ আবিষ্কার করতে লাগলো এবং প্রধান আত্মীয় কাকার বাড়ি যাতায়াতটা শুরু করলো। সস্ত্রী কী করলো, যে কাকিমা তখনও ভাইয়ের সঙ্গে ইন্দিরার বিয়ে ভেঙে যাওয়ার অপমানে জ্বলছিলেন, কাকিমা শিলার মধ্যে শেষবিধ গুণ আবিষ্কার করে মোহিত হতে থাকলেন। শিলার কালো রঙের মধ্যে থেকেই রূপের আলো দেখতে দেখতে মুগ্ধ হতে থাকলেন। সে আলো সুনন্দকে দেখাতে লাগলেন। দিন গড়াতে লাগলো। দিন তো গড়াবেই, আস্তে আস্তে গড়িয়ে যাওয়াই তার কাজ। রাত্রির উপর দিয়ে গড়িয়ে গিয়ে আর একটা নতুন দিনের চেহারা নিয়ে তার আবির্ভাব। তবু সে দিন কারো কারো কাছে উত্তাল হয়ে দেখা দেয়, কারো কাছে শিক্ষিত হয়ে। কেউ সেই দ্রুত উত্তাল ফেনিল দিনগুলোকে ঠেলতে ঠেলতে দুরন্ত বেগে ছুটে জীবনটাকে ক্ষয় করে ফেলে। কেউ অভ্যস্ত নিয়মের চাকায় বাঁধা জীবনটাকে ওই দিন রাত্রি পায়ে নৈবেদ্য দিতে দিতে ক্ষয় হয়ে আসে। মন্দিরার জীবন সেই ক্ষয় হয়ে আসা জীবন। মন্দিরা তার জীবনটাকে ওই দিন রাত্রির পায়ে নিবেদন করতে করতে ক্ষয় হয়ে চলেছে। মন্দিরা সকালবেলা উঠেই প্রভাতী প্রস্তুতি সেরে স্কুলের সাজে সেজে নিচের তলায় নামে। কমলকুলি পাঠশালার দরজা খোলায় স্কুলের চাকরটাকে দিয়ে টেবিল গুছিয়ে নেয়, আর তারপরেই শুরু হয়ে যায় কলকাকুলি। বড়দিমণি বড়দিমণি ছুটে ছুটে এসে জড়িয়ে ধরে নেহাত বাচ্চারা। অপেক্ষাকৃত বড়রা হাত তুলে নমস্কার করে, সুর করে বলে বড়দিমণি নমস্কার। মন্দিরা হাসি হাসি মুখে ওদের সম্ভাষণের উত্তর দেয়, নিয়ম অনুযায়ী জুতো খুলে রাখতে মনে পড়িয়ে দেয়, গাল টিপে আদর করে। মাদুরে বসে পড়ে ওরা, প্রত্যেকের ছোট ছোট নিজস্ব মাদুর, নিজেরা পাতে নিজেরা তোলে। এইটুকু পাঠশালা নামের মহিমা রক্ষা। পড়ানোর পদ্ধতিটা আধুনিক। ইন্দিরার বদলে যে নতুন টিচারটি এসেছেন পড়াতে, তিনি একটু বেশি আধুনিকা, তাই তার আবদারে কমলকলি পাঠশালার বহির্দৃশ্যে অনেক উন্নতি সাধন করতে হয়েছে মন্দিরাকে। আরও একজন টিচার রাখতে হয়েছে ছাত্রছাত্রীর সংখ্যা বৃদ্ধির জন্যে। বাড়ির আরও একখানা ঘরও কাজে লাগানো হয়েছে সেই বৃদ্ধির জন্যে। বৃদ্ধি তো সব দিকেই, আয় ব্যয় দুদিকে সামঞ্জস্য রাখতে না পারলে ইন্দিরাকে তো মাইনে দিতে হতো না। না, ইন্দিরাকে আর কাজে লাগাতে পারে না মন্দিরা। ইন্দিরা বিয়ে হয়ে তার বরের সঙ্গে চলে গেছে পুনা। তবু অনেকগুলো দিন লেগেছিল মন্দিরার বোনের জন্য ওই বরটি জোগাড় করতে। গড়িয়ে গিয়েছিল অনেকগুলো দিন রাত্রি। কাকিমার সেই ভাইয়ের থেকে ভালো পাত্র জোটাবো, এই ছিল পণ মন্দিরার। পণটা যে কেবলমাত্র বোনের কল্যাণ চিন্তায় তাও যেন নয়, যেন কাকিমার কাছে খাটো না হয়ে যায় এই প্রতিজ্ঞায়। তা প্রতিজ্ঞা করতে দিয়েছিলেন ভগবান। নিজেদের পরিত্যাগ করা কাকিমার আত্মীয় সেই পাত্রের থেকে অনেক গুণ সেরা এই ছেলে। দুঃখের মধ্যে এই অনেক দূরে চলে যাবে ইন্দিরা, কিন্তু মেয়ের জন্য সুপাত্র জুড়লে সেটা কি একটা কথা? তাছাড়া দূরত্বটা তো কেবলমাত্র মাইল দিয়েই মাপা যায় না। সুনন্দ ক মাইল বা দূরে থাকে? লক্ষ যোজন কি? তার লক্ষ যোজনই।
মন্দিরার বিয়ের সময় ধরা পড়ল সেই দূরত্ব। পাত্রের বিবরণ এবং তাদের ভদ্র সৌম্য ব্যবহারের বিশদ বিবরণ দিয়ে চিঠি লিখে সুনন্দকে ডেকে পাঠিয়েছিল মন্দিরা। তখন আরও কোথাও বেড়াতে যায়নি সুনন্দ, লিলুয়াতেই ছিল। সুনন্দ সেই চিঠির মান রেখেছিল। সুনন্দ নির্দিষ্ট দিনে ঠিকই এসেছিল, অবশ্য একা আসেনি, সঙ্গে এসেছিল তার বুদ্ধিরক্ষী পাহারাদার। দিদি মায়া কাড়িয়ে কি না কি প্রতিশ্রুতি আদায় করে বসেন, এই ভয়ে আসতেই হয়েছিল শিলাকে। আর শিলাই ফোড়ন কেটে বলে উঠেছিল, তবে যে বললেন কোনো দাবি দেওয়া নেই, এত ভদ্র যে তার তুলনা হয় না। আবার তবে টাকার দরকার হচ্ছে যে? মন্দিরা এই বাচালতার দিক থেকে চোখ ফিরিয়ে নিয়ে স্থির গলায় বলেছিল সুনন্দকে, ভদ্র বলেই তো তাদের সঙ্গে অভদ্রতা করা চলে না, দাবি দেওয়া নেই বলেই তো বেশি করে দিতে হবে। চাইলে তবু মাপা জিনিসটি দিলে চলে না, না চাইলে দিতে দিতে জেরবার হয়েও আবার দিতে ইচ্ছে করে তো দিন। মন্দিরা না বললে পারেনি, সুনন্দর সঙ্গে আমায় একটু কথা বলতে দাও শিলা। শিলা আরক্ত মুখে বেশ বলুন বলে উঠে গিয়ে জানলায় দাঁড়ালো। আর ও সেই আরক্ত মুখের ছায়া সুনন্দার মুখে এসে পড়ল। শিলাকে এতখানি অপমান, এই যে ধারণার অতীত, ভাবনার অতীত, সঙ্গে সঙ্গে নিজেকে বর্ম করিয়ে নেয় সুনন্দ, মুখের রেখাটা টান টান করে নেয়। মন্দিরা বলে, যা বলেছিলাম, কিছু টাকার জোগাড় তোকে এবার করতেই হবে সুনন্দ। না, প্রথমে এর বেশি বলেনি মন্দিরা, কিন্তু বেশি বলালো সুনন্দ জানলায় দাঁড়ানো মূর্তিটির উপস্থিতি স্মরণে রেখে বলে ফেলল, টাকা কোথায়, মাইনেটা শুনতেই বড়, তেমনই তার উপযুক্ত চাল বজায় না রাখলেও তো চলে না। মন্দিরা সুনন্দর ওই অপরিচিত মুখটার দিকে তাকিয়ে ঈষৎ কঠিন গলায় বলল, মাইনেটা তোর কত বড় সে খবর আমি জানি না সুনন্দ, তবে চাল বজায় রাখার কথাই যদি বলিস, এ বাড়ি থেকে যে বিয়ে হবে, যে তত্ত্ব যাবে, সেটাও তো তাহলে তোর চাল বজায়ের উপযুক্ত হওয়াই দরকার। এ বাড়ির মান মর্যাদা রক্ষার দায়িত্ব আমার নয় তো। হঠাৎ মৌনব্রতধারিণী ঠিকরে ঘুরে দাঁড়ায়, তীক্ষ্ণ কণ্ঠে বলে, ভেবেছিলাম চুপ করেই থাকবো, কিন্তু চুপ করে থাকতে আপনি দিলেন না। বাড়িটা যখন আপনার দখলে, তখন বাড়ির দায়টা কেন যে আরেকজনের হবে তাও তো বুঝছি না। মন্দিরার বোধ করি এদিক থেকে আক্রমণের আশঙ্কা ছিল না, তাই প্রথমটা হঠাৎ যেন দিশে হারা হয়ে যায়, তবে মুহূর্তে সামলেও নয়, কেমন একরকম হেসে বলে, বাড়ি কথাটার অর্থ যে শুধু ইটকাঠ সে ধারণা আমার ছিল না ভাই, ওটার অন্য অর্থ জানা ছিল। কিন্তু সুনন্দ, তোরও কি ধারণা বাড়িটা যখন আমিই দখল করে বসে আছি, তখন এ সংসারের মান মর্যাদা রাখার দায়টাও আমারই? সুনন্দ যদি একা দিদির কাছে এসে দাঁড়াতো, হয়তো সমস্ত ব্যাপারটাই অন্যরকম দাঁড়াতো, কিন্তু সুনন্দ একা এসে দাঁড়ায়নি, তাই সুনন্দ লোহার বর্ম পড়েছে। অতএব সুনন্দ বলতে পারে, দায়টাই বুঝি না দিদি, ওসব উচ্চাঙ্গের কথার মানেও জানি না, তবে একটা কথা না বলেও পারছি না, টাকা তো বাড়িটা থেকে উঠছেই কিছু কিছু, সেটা থেকে এসব বিয়ে টিয়ের জন্য রাখা উচিত ছিল। সুনন্দ মন্দিরাকে উপদেশ দিচ্ছে ওই টাকা থেকে টাকা জমিয়ে রাখা উচিত ছিল। এই কোন সুনন্দ, যে সুনন্দ হাফ প্যান্টটা হাতে চেপে ধরে বেল্ট করে সারা বাড়ি খুঁজে বেরিয়ে শেষ অবধি দিদির শরণাপন্ন না হলে স্কুলে যাওয়ার উপযুক্ত হয়ে উঠতো না, সেই সুনন্দ, যে সুনন্দ সন্ধ্যায় ছাদে মাদুর পেতে দিদির কাছে শুয়ে শুয়ে গল্প করত, বড় হয়ে অনেক টাকা রোজগার করে সংসারের কী কী উন্নতি সাধন করবে, আর যে সুনন্দ সবসময় দিদির সঙ্গে ঘুরে ঘুরে বলে বেড়াতো, দিদি তোমার একটু কম কাটা উচিত, দিদি তোমার একটু ভালো ভালো খাওয়া দাওয়া করা উচিত, দিদি তোমার নিজের দিকে একটু দৃষ্টি দেওয়া উচিত। এখনও তো দিদিকে কোনোটা উচিত তাই শেখাতে এসেছে সুনন্দ, তবু ওই সুনন্দর মুখটা একটা হিংস্র জানোয়ারের মতো দেখাচ্ছে কেন? মন্দিরা কি ওই সুনন্দকে মনে পড়িয়ে দেবে বাড়ি থেকে কতটা উঠছে, আর সেই ওঠাটার কতখানি অংশ বাক্সে ওঠানো সম্ভব, সেটা তো তারই সব থেকে বেশি জানা সুনন্দ। স্কুলের আর সংসারের আয় ব্যয়ের হিসেব তো তুই তো রাখতিস, তোর হাতের অক্ষরে সাজানো সেই খাতাগুলো তো হারিয়ে যায়নি না। মনে করিয়ে দেবার খেলোমি করলো না মন্দিরা, শুধু বলল, তোর কাছে আমি উচিত অনুচিত শিখতে বসিনি সুনন্দ, তাকে কিছু টাকা দিতে হবে, সেইটাই শুধু বলছি। সুনন্দ জিদের স্বরে বলে, হুকুম যদি করো অবশ্যই দিতে হবে, তবে কেন দিতে হবে সেইটাই বুঝতে পারছি না। বাড়িটায় স্কুল না করলে আজকালকার দিনে নিচতলাটাও অন্তত ভাড়া দিলে 200-250 টাকা উঠতো, সেটা কিন্তু একেবারে ভুলে গেলে চলবে না। এই 200-250 সংকেত কাকা আর কাকিমার, অবিরতই তারা এই কথাটা জপাচ্ছেন। ইন্দিরা ঘটিত ব্যাপারে কাকিমা পিত্রালয়ে যে ছোট হয়ে গিয়েছিলেন, তার জ্বালা কি জীবনে যাবা?
তাও যদি মেয়েটা পড়ে থাকতো অথবা খুব বাজে একটা বিয়ে হতো তাহলেও শান্তি ছিল। কিন্তু এখন আবার শোনা যাচ্ছে বিদেশ প্রত্যাগত ইঞ্জিনিয়ার পাত্র জুটেছে, তার উপর আবার বিরাট বড়লোকের ছেলে। খবরের কাগজের বিজ্ঞাপনের পাত্রী চাই থেকে যে এমন অভাবিত পাত্র জোটে এই ধারণাতীত, অথচ তাই জুটেছে। বয়স্থা, সুন্দরী, শিক্ষিতা, সদ্যজাতা, এই 4টি গুণের সংমিশ্রণ একাধারে সহসা কোথাও না পেয়ে কাগজে বিজ্ঞাপন দিয়েছিলেন তারা, পেয়ে গিয়ে প্রায় লুফে নিলেন। এ খবর পেলেন কাকিমা। এ সময়ে যদি ওদের একটু বিপাকে ফেলার বাসনা না জাগে তবে তো কাকিমা পাথরের দেবী। অতএব এই সময়টায় বাড়িটা নিয়ে নাড়া দিক সুনন্দ। তাদের অধ্যবসায় কিছুটা সফল হয়, সুনন্দ নাড়া দেয়। কিন্তু সে নাড়া কি বাসুকির পার্শ্ব পরিবর্তনের নাড়া? তাই প্রবল একটা ভূমিকম্পে মন্দিরাকে যে কোথা থেকে কোথায় ছিটকে দেয়। পায়ের তলায় মাটি বলে কিছু খুঁজে পায় না মন্দিরা, শুধু যেন একটা অপরিসীম শূন্য গহ্বর। অনেকক্ষণ পরে যখন কথা বলতে পারে মন্দিরা আসতে বলে, শুধু নিচের তলা কেন, আগাগোড়া সবটা ভাড়া দিলে তো আরও অনেক বেশি পাওয়া যেত, কিন্তু বাবার মেয়েগুলো পার না হওয়া পর্যন্ত তো প্রশ্ন ওঠে না। আর একবার কথা কয়ে ওঠে শিলা, বেজার মুখে বলে, বাবার মেয়েরা সবাই পার হবে এই আশা আর কই? 20 বছর আগে যাকে তারই উচিত ছিল পার করে যাওয়া, তিনি তো আর। কথাটা শেষ করে না শিলা, হয়তো উচিত মতো শেষাংশ খুঁজে পাবার অভাবেই। তবু মন্দিরা এই অসমাপ্ত কথা, এই ছেঁড়া তীরের আঘাতে যেন স্তব্ধ হয়ে গেল। মন্দিরা যেন ভুলে গেল কিসের কথা হচ্ছিল। মন্দিরার কানে শুধু বাজতে লাগলো, 20 বছর আগে যাকে তারই উচিত ছিল পার করে যাওয়া। তবু মন্দিরা নিজেকে সামলায়, কষ্টে কণ্ঠে দৃঢ়তা আনে, বলে, তোর বউ তো বড্ড বাচাল সুনন্দ, 2 মিনিট চুপ করে ঠান্ডা হয়ে বসতে পারে না। যাক, টাকার হুকুমটা যদি তোর অন্যায় হুকুম মনে হয় তবে সে হুকুম দেব না। জানিস তো হিসেবে আমি চিরকালই কাঁচা, তাই তোকেই সংসারের সব হিসেব রাখবার ভার দিতাম। আচ্ছা, বিয়েতে আসিস দুজনে, চিঠিও যাবে শিলার বাবার নামে। সব কথায় জবনিকা টেনে দিয়ে উঠে যায় মন্দিরা। কিন্তু এই কি সেই মন্দিরা, চিরদিনের স্নেহবিগলিত দিদি? সুনন্দ মিনিট 2 মুখ রাঙা করে বসে থাকে, তারপর উঠে পড়ে বউকে বলে, চলো। অপমানিত সেও হয়েছে বই কি, স্ত্রীর সামনে দারুণ অপমানিত হয়েছে। শিলার কাছে দিদির যে কোমল মধুর স্নেহ স্নিগ্ধ ছবিটি দেখিয়ে রেখেছে তার সঙ্গে মিলল কই দিদির মূর্তি। শিলা তো দস্তুর মতো হাসবে। কাকার পরামর্শ না শুনলেই হতো, এসবের কিছু না হলেই ভালো হতো। এ কথা ভাবল না সুনন্দ। এ অপমানের পালটা নেওয়া যায় কি করে সেই কথাই ভাবতে লাগলো। ভাবতে ভাবতে গেল গাড়িতে। শিলা বলল, আসছো তো বোনের বিয়ের নিমন্ত্রণ খেতে? সুনন্দ উত্তর দিল না। শিলা তিক্ত কণ্ঠে বলে উঠল, বাচাল বলে সার্টিফিকেটটা যখন পেয়েই গেছি তখন কথার উত্তর না দিলেও বাচালের মতো আবার বলি, তোমার ইচ্ছের বাসনা হয়তো যেও। আমি আর শ্বশুরের মেয়েরা থাকতে শ্বশুরের ভিটেই পা দিচ্ছি না, তা কিন্তু বলে রাখলাম। সুনন্দ গম্ভীর মৃদু গলায় বলে, কে যাচ্ছে? আসেনি ওরা। তবু ইন্দিরার বিয়ের উৎসবের আলো জ্বালাতে ত্রুটি করেনি মন্দিরা, সাধ্যের অতিরিক্তই করেছে। ইন্দিরা বারবার বলেছে, দিদি, যাদের যা সাজে না তা না করাই তো ভালো। মন্দিরা কৃত্রিম ধমক দিয়ে বলেছে, কি সাজে আর কি সাজে না তা নিয়ে তোকে মাথা ঘামাতে হবে না তো। কোণে আছিস, কোণের মতো মুখটি বুঝে চুপটি করে থাক। ওরা বড়লোক মানুষ, এটুকু না করলে ওদেরই বা ছেলের বিয়ে দিতে আসতে ভালো লাগবে কেন? সবাইয়ের ভালো লাগার ভার তুমি নেবে? যতটা পারি। প্রথম দর্শনে বিরূপতা আসা ঠিক নয় রে। তাছাড়া আমাদের কি সাজে আর কি সাজে না সে কথা বাইরের লোক তো জানে না। ইচ্ছে করে ঢাক পিটিয়ে বলতে যাব কেন সে কথা? হাঁড়িখানা ইচ্ছে করে হাটে নিয়ে গিয়ে ভাঙবো কিসের জন্য? তাই হাঁড়ি ভাঙেনি মন্দিরা। যেখানে যা কিছু ছিল সর্বস্ব ভেঙে হাট বাজার করেছে, কিনেছে সেই ইন্দিরার জন্যে কেনা আর নন্দিতার লুট করে নেওয়া শাড়িখানার মতো লাল শাড়ি। উজ্জ্বল মসৃণ লালের উপর বড় বড় সোনালি ফুল, বোধ করি আরও দামি। ওরা তো গহনা চায়নি, শাড়িটা ভালো দেবে না? ইন্দিরা শাড়িখানা দেখে বড় বড় চোখ তুলে তাকিয়েছিল, শুধু কিছু বলেনি। হয়তো বলতে পারেনি, হয়তো মনে হয়েছিল তার এই অপর্যাপ্ত স্নেহ সুধার যোগান আসে কোথা থেকে। নিজে যে কেবল রুক্ষ মরুভূমির উপর দিয়ে হেঁটে এলো সারাটা জীবন, অন্যের জন্য ফুল ফোটায় সে কোন রসধারায়? সুনন্দ এই স্নেহধারার মুখে বালি ঢেলেছে। আশ্চর্য,
বিয়ের পরদিন চলে যাবার আগে দিদিকে জড়িয়ে ধরে রুদ্ধকণ্ঠে বলেছিল ইন্দিরা, এইবার তো ছুটি পেলে দিদি, এইবার তুমি তোমার ঘরে যাও। মন্দিরা চমকে তাকিয়েছিল, যেন অপ্রত্যাশিত এই ভাষাটা পরিহাস কিনা তাই দেখছিল তাকিয়ে। কিন্তু ইন্দিরার চোখে পরিহাসের কৌতুক ছিল না, ইন্দিরার চোখে জল ভরে এসেছিল। ইন্দিরা বলেছিল, 1000 মাইল দূরে দূর করে দিলে, আমার কিছু করবার রাখলে না। ভেবেছিলাম। মন্দিরা ওর পিঠে একটু চাপ দিয়ে বলে, কি ভেবেছিলি? তুই আর তোর কর্তা দুজনে মিলে কোমর বেঁধে যাবি দিদির বিয়ে দিতে? ভেবেছিলাম, ঠিক তাই ভেবেছিলাম। যতক্ষণ না তোমার ঘাট থেকে নামছিলাম কিছুই যে করতে পারছিলাম না। যাক, আমাকে তো বিদেয় করলে, নিজেই নিজের ভার নাও। না, ছন্দাকে ওরা তখনও হিসেবে আনেনি। ছন্দার বয়সের কথা ওরা যেন ভুলে গিয়েছিল। ছন্দাটা শিশুর অধম, ছন্দাটা পাগলি, ছন্দাটা কিচ্ছু না। এই মনোভাব ছন্দার বয়সটা ভাবতে ভুলিয়ে দিয়েছিল। ইন্দিরা বলেছিল, ছন্দাকে তুমি তোমার বাড়িতে নিয়ে যেও দিদি, শিলা দেবীর শ্বশুরের বাড়িটা তাকেই ছেড়ে দিও। কমলকলি পাঠশালার কথা ভাবেনি ইন্দিরা, ধরেই নিয়েছিল ওটা উঠে যাবে। আগে ধরেনি, আগে ভাবেনি বিজন বিহারীর ভিটের দাবিদার হয়ে আসবে লিলুয়ার দাস সাহেবের মেয়ে শিলা। আগে ভাবতো এইখানেই তো বাড়ি অভিজিতের, ওটা তুলে দেবার কোনো প্রয়োজনই হবে না, স্কুল চালিয়েই যাবে দিদি। কিন্তু সে প্রশ্ন উঠেছে সুনন্দর নির্লজ্জতায়। অভিজিৎকেও গতরাত্রে বলেছে ইন্দিরা এই কথা, আমাকে তো 1000 মাইল দূরে দূর করে দিলেন অভিজিৎদা, দিদিকে দেখবে। অভিজিৎ মৃদু হেসে বলেছিল, তোর দিদিকে কারো দেখার ধার ধারেন? তিনি সকলকে দেখবেন, পৃথিবীতে এইটিই তো তার একমাত্র ভূমিকা। সেটা কি দিদির দোষ? দোষ গুণের কথা হচ্ছে না, যা ঘটনা তাই বলছি। শুধু আমি আর আপনাদের কি বলবো, শুধু বলছি আর দেরি করবেন না। দাদা যেমন ব্যবহার করছে। অভিজিৎ মৃদু হেসে বলেছিল, কিন্তু আর কি তার খুব বেশি প্রয়োজন আছে? তো দিদির জন্য বোধহয় কমলকলি পাঠশালাটাই এনাফ। ইন্দিরা বলতে পারেনি। কমলকলি পাঠশালার পরমায়ু সম্পর্কে সন্দেহ আসছে। লাল বেনারসিতে মোড়া আর বধূচন্দন আঁকা কোণের মুখে কত কুটিল কথা মানায় না, এটাই মনে এসেছিল ইন্দিরার। তাই ইন্দিরা বলেছিল, দিদিকে আপনি সুবিচার করছেন না। ইন্দিরার সঙ্গে যেন অনুক্ত ভাষণে উক্ত হয়ে আছে অভিজিৎ আর মন্দিরার মধ্যেকার সম্পর্ক আর সংকল্প। তাই ইন্দিরা এমন করে বলতে পেরেছিল। তাছাড়া বিয়ের রাত্রি বলেই হয়তো অত স্পষ্ট করে বলতে সাহস পেয়েছিল। বিয়ের ব্যাপারটা মেয়েদেরকে যেন একটা ছাড়পত্র এনে দেয়। ইন্দিরা চলে গিয়েছিল পুনায়, আর ছন্দাকে বারবার বলে দিয়েছিল, আর অত খুকির মতো আহ্লাদেপনা করে বেড়াস নে ছন্দা, মনে নিস বড় হয়েছিস তুই, দিদিকে দেখবি। তার ছন্দা হয়তো মনে নিয়েছিল তার মেয়েদের কথা, সবটা না হোক খানিকটা, দিদিকে দেখুক না দেখুক, বড় হয়েছি এ খেয়ালটা এনেছিল মনে। দিদিকে সে কি দেখবে? দেখবার সুযোগ দিচ্ছে কখন দিদি? কমলকলি পাঠশালাটাকে উচ্চতর করবার জন্য উঠে পড়ে লেগেছিল সে তখন। নতুন দিদিমণি মিস চৌধুরী সর্বক্ষণ এ পরামর্শ দেন মন্দিরাকে, বহিঃসৌষ্ঠবের দরকার, ভেক নইলে ভিক মেলে না। কিন্তু মিলছিল তো ভিক, আসছিল তো টাকা। মিস চৌধুরীর মতে সেটা বাজে, সেটা তুচ্ছ, আরও চাই, অতএব চকচকে চাই, ঝকঝকে চাই। মাদুরে বসে লেখাপড়া, এই যুগে ওর চাইতে হাস্যকর আর কি আছে? ছোট ছোট ডেস্ক, ছোট ছোট চেয়ার, কত সুরুচির পরিচয়। মাইন কিছু বাড়াতে হয় তার জন্যে, তা হোক। অতএব অতএব ডেস্ক আর চেয়ারের অর্ডার দেওয়ার কথা সত্যিই ওঠে, কিন্তু কার কাছে উঠবে অভিজিৎ ছাড়া? চিরদিন যে মন্দিরার সব ইচ্ছের আর সব কাজের ভার বয়ে এলো, সেই অভিজিৎই নেবে তার ভার। অভিজিৎ শুনে নিজের আধখানা মাথা জোড়া টাকটায় একটু হাত বুলিয়ে নিয়ে বলল, এই ফ্যাশনটার কি সত্যিই কোনো প্রয়োজন আছে? মন্দিরা বিপন্ন মুখে বলে, মিস চৌধুরী তো তাই বলেন। মিস চৌধুরীর অভিমত শোনবার বাসনা আমার নেই, তুমি কি বলো তাই শুনি। তোমার কি মনে হয় সত্যি আছে তেমন দরকার? মন্দিরা তবু মূল প্রশ্নটা এড়ায়, বলে, ভালোই তো দেখতে লাগবে। হয়তো লাগবে, আবার মাদুরেও খারাপ দেখাতো না। ভালো তো একরকম মাত্র নয়, কিন্তু এতে তো প্রচুর খরচ হয়ে যাবে তোমার। মাইনে কিছু বাড়িয়ে দেব। মাইনে বাড়িয়ে দেবে? স্কুল চলবে তাতে? মন্দিরা জোর দিয়ে বলে, বরং বেশিই ভালো চলবে। যে স্কুলের যত বেশি মাইনে, তার তো শুনি তত বেশি প্রেস্টিজ। এটা কে বলল?
দেখছি তো আজকাল ছেলে মেয়েদের শিক্ষার ব্যাপারে গার্জেনরা খরচা করতে না পেলেই ক্ষুব্ধ হয়। স্কুলের মাইনে যত বেশি হবে মা বাবা তত খুশি হবে ছেলে মেয়েদের জন্য কিছু একটা করছি চিন্তা করে। যাক, এসব যখন জেনেই ফেলেছো তখন আর আমার আপত্তি কী? স্কুলটাকে জাঁকিয়ে তোলা তোমারই তো একটা স্যাটিসফ্যাকশন। ওটাই জীবনের অবলম্বন, ওটাই মন্দিরার জীবনের অবলম্বন। অভিজিৎ এই কথা বলছে, হঠাৎ প্রবল একটা বাষ্পোচ্ছ্বাসে গলার স্বর জমাট হয়ে গিয়েছিল মন্দিরার। চোখটার অবস্থা ঢাকতে অন্যদিকে মুখ ফেরাতে হয়েছিল। যে কথা বলতে এসেছিল সে কথা আর বলা হয়নি। হ্যাঁ, কথা একটা বলতে এসেছিল মন্দিরা, বলতে এসেছিল কমল কলিকে জাঁকিয়ে তুলে শতদলে পরিণত করে স্কুলঘর ভাড়া বাবদ সুনন্দকে কিছু কিছু ধরে দেবে। বড় আহত হয়ে আছে মন্দিরা, বড় অপমানিত, কিন্তু বলা হলো না। এখানেও আহত হলো, বুঝিবা অপমানিত। অভিজিৎ অতঃপর কাজের কথায় এলো। কতগুলো ডেস্ক চেয়ারের আবশ্যক, ঠিক মাপ কত, কবে ডেলিভারি দিতে বলবে, এই সব। মন্দিরা শুকনো গলায় সব নির্দেশ দিল। মন্দিরা আর চোখ তুলে তাকালো না। আর সহসা সম্পূর্ণ অপ্রাসঙ্গিক আর অবান্তর একটা দৃশ্য তার চোখে ভেসে উঠল। অনেকদিন আগে যখন অভিজিৎ আর তাদের বাড়ির মাঝখানের ওই মস্ত ফ্ল্যাট বাড়িটা ওঠেনি, খোলা মাঠ পড়েছিল, তখন ওই মাঠটা পার হয়ে ওদিকের রাস্তায় যাওয়া আসা করত পথচারীরা রাস্তা সংক্ষেপ করতে। তাদের সেই চলাচলের মাঝখানে পায়ে চলা একটা পথের রেখা হয়েছিল মাঠের এপার থেকে ওপার পর্যন্ত। একবার বর্ষার সময় কয়েকদিনের জন্য মামার বাড়ি বেড়াতে গিয়েছিল মন্দিরা মায়ের সঙ্গে। ফিরে এসে হঠাৎ অবাক হয়ে দেখল সেই পথটার কোনো চিহ্ন নেই। সেই রেখাটা ঢেকে ঘাস গজিয়ে গেছে। সেই দেখাটা হঠাৎ এখন কেন মনে পড়ল বুঝতে পারল না মন্দিরা। বাড়ি ফিরে আরও একটা অকারণ কাজ করলো মন্দিরা। বাড়ি ফিরেই আর সেই সামনে দাঁড়ালো। যে বদলটা নিত্যদিনের দেখায় ধরা পড়েনি সেটা কি ধরা পড়ল সামনের চুলগুলো বড় বেরসির কম পাতলা হয়ে গেছে মন্দিরায়, আর মুখের রঙটা জেল্লা হারিয়েছে। চুলের ফাঁকে ফাঁকে যে রূপলি রেখা, তাকে খুব বেশি খুঁজতে হবে না। এখনও কি অভিজিতের অভিমানকে অবিচার বলে ঠেকিয়ে রাখবে মন্দিরা? পড়ে রইল স্কুলের খাতাপত্র আর নতুন আসবাবের হিসাব। মন্দিরার আর অভিজিতের জীবনের হিসাব কষতে বসলো মন্দিরা। নির্ভুল হিসাব। ঠকছে অভিজিতই বইকি, আজীবন ঠকেই আসছে। চোখ বুজে অস্বীকার করে লাভ নেই এ কথা। মন্দিরা তার কর্তব্যকর্মের দায় আর সে কর্মসাধনের সাফল্য নিয়ে এগিয়ে চলেছে তার স্নেহের পাত্রদের আদর আবদার মমতা নিষ্ঠুরতার বর্ণ বৈচিত্র্যের মধ্যে দিয়ে। অভিজিতের কি আছে? অভিজিতের তো শুধুই শূন্যতা। অভিজিতের ভাগে শুধু একটি রোগজীর্ণ বিধবা মা আর খানিকটা ধূসর কর্মভার, আর কিছু না। অভিজিতের চোখের সামনে কোনো রং নেই, কোনো বৈচিত্র্য নেই। দিনের পর দিন, বছরের পর বছর অভিজিৎ তার বাড়িতে সাদা থান আর সাদা পায়জামা গেঞ্জি ছাড়া কিছু শুকোতে দেখেনি। মন্দিরা সংসারে রং জেনেছে, স্বাদ জেনেছে। অভিজিতের জীবন বর্ণহীন বিষাদ। অভিজিৎ শুধু মন্দিরার দিকে তাকিয়ে এগিয়ে যাচ্ছে যৌবন থেকে প্রৌঢ়ত্বের দিকে। তবু কোনোদিন জোর করেনি অভিযোগ করেনি এক তিল। কিন্তু করলেই বুঝি ভালো ছিল। অভিজিৎ যদি জোর করে মন্দিরাকে তার এই অফুরন্ত কর্তব্যের জাল থেকে ছিনিয়ে নিয়ে যেত, বোধ করি মন্দিরার জীবন সরল হয়ে যেত। কিন্তু অভিজিৎ ভদ্র, অভিজিৎ শান্ত। অনেকক্ষণ বসে রইল মন্দিরা চুপ করে। অনেকক্ষণ ধরে ভাবল, তারপর সংকল্প স্থির করল। মুখে বলতে পারবে না, চিঠি লিখে বলবে। লিখবে ভেবে দেখলাম অপচয়ের মাত্রা বড় বেশি হয়ে গেছে। আরও বাড়িয়ে চলা চরম নির্বুদ্ধিতা। কমলকলিকে জীবনের অবলম্বন স্বরূপ ধরে বসে থাকবো এমন বাসনা আমার কোনোদিনও ছিল না, আজও নেই। তোমার কমলকলিকে তুমি এবার ভাবনায় বাধা পড়েছিল। ছন্দা ছুটে এসেছিল, দিদি দিদি শিগগির ও বাড়ি চলো, অভিজিৎদের মা বোধ হয় ফিনিশ, ওদের ঝি ডাকতে এসেছে। অভিজিৎদা নাকি এইমাত্র বেরিয়ে গেছেন। ফিনিশ? হ্যাঁ, ওই রকমই কথাবার্তা ছন্দার। নন্দিতার থেকেও ও এক কাঠি সরেস, সমস্ত গুরুকে লঘু করে ছাড়েও, তাই মৃত্যুকে বলে ফিনিশ। মন্দিরা তার ভাগ্যর দেবতার দিকে একবার অবাক বিস্ময়ে তাকালো। ভাবলো, আজই আমি ওকে জানাবো ভাবছিলাম। ও বাড়ি গিয়ে এখানে ওখানে সেখানে ফোন করে অভিজিৎকে আনালো মন্দিরা, কিন্তু ততক্ষণে ছন্দার ভাষায় ফিনিশ।
অভিজিৎ সেই রোগজীর্ণ নিথর দেহটাকে দিকে তাকিয়ে দেখলো অনেকক্ষণ। তারপর মন্দিরার দিকে চোখ ফিরিয়ে কেন যেন একটা হাসির মতো করে বলল, যা, আমার এবার ছুটি হয়ে গেল। কি বলো? এই চরম মুহূর্তে কি মন্দিরা শুধু দৃষ্টি তুলে বলবে ছুটি হয়ে গেল? আর কোনো কাজ নেই তোমার? আর কেউ নেই কোথাও? অথবা কি বলতে বসবে, এই কিছুক্ষণ আগেই আমি সংকল্প স্থির করে ফেলেছি অভি, বলতে এসেছি এবার আমাকে তুমি নাও। না, কিছুই বলা যায় না এখন। এখন শুধু স্তব্ধতা। স্তব্ধতার পালা চলল বোধ করি একটু বেশি দিনই। মায়ের শ্রাদ্ধ শেষ করে হঠাৎই পরদিন বলে বসলো অভিজিৎ, কিছুদিনের জন্য বাইরে ঘুরে আসছি। বাইরে? কোন বাইরে? বাংলার বাইরে না ভারতবর্ষের বাইরে? মন্দিরা প্রশ্ন করে না, শুধু চোখ তুলে তাকায়। অভিজিৎ ব্যাখ্যাটা বিশদ করে, ভারতবর্ষের বাইরে। হৃদরোগের বিশেষজ্ঞ হবার জন্যে বিশেষ একটি পাঠ নিতে বিদেশ যাত্রা করবে সে। কেবলমাত্র মায়ের জন্যেই এতদিন আটকা পড়েছিল সে, বারবার সুযোগকে সরিয়ে দিয়ে দিয়ে। এবার আর কি, কার জন্যে আর? ভারত আর ভারতের বাইরের মধ্যে পার্থক্য কোথায় এখন? মন্দিরা ক্ষুব্ধ বিস্ময়ের চোখ তুলে বলতে পারল না, পার্থক্য নেই? ভারত আর ভারতের বাইরের সঙ্গে কোনো পার্থক্য নেই তোমার কাছে? মন্দিরা শুধু স্তব্ধ হয়েই রইল। যাত্রার প্রাক্কালে অভিজিৎ যখন মন্দিরাকে নানা সাবধানবাণী আর নানা নির্দেশ দিতে লাগলো, তখনও বলে উঠল না, থাক না, অত ভাবনার দরকার কি তোমার? বলে উঠবে কে? গলা যে সবসময় বুঝে আসে, চোখ যে সর্বদা শত্রুতা সাধতে চায়। ইদানিং এটাই হয়েছে মন্দিরা। অভিজিতের সেই কৌতুকপ্রিয়তা হারিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মন্দিরার ভেতরের জোরও যেন হারিয়ে গেছে। যাবার আগের দিন মন্দিরার স্কুলের নতুন সাজসজ্জা এনে পৌঁছে দিল অভিজিৎ। কত দাম, কি বৃত্তান্ত, তার হিসেব দিল নিল। তারপর মৃদু হেসে বলল, আচ্ছা গুড বাই। আজই গুড বাই করছো? মন্দিরা কষ্টে বলল, কাল আর দেখা হবে না? দেখা? অভিজিৎ মন্দিরার চোখের দিকে নির্নিমেষে একটুক্ষণ তাকিয়ে থেকে বলল, দেখা হয়তো হবে। কথার শেষটা যেন উজ্জ্ব রাখল। বলতো হয়তো দেখা হবে নিশ্চয়ই অনেকের সঙ্গে, অনেকের সামনে। কিন্তু এই নিভৃত দেখার সুযোগই বা নিল কই অভিজিৎ? সামান্যতম, মৃদুতম সুযোগ নিল না দুজনের কেউই। সুযোগ নিল অন্যেরা। ছন্দা এই সুযোগে অভিদার কাছে একটা ভালো ঘড়ির আবদার জানিয়ে রাখল। নন্দিতা এই সুযোগে একবার শ্বশুরবাড়ি থেকে এসে ঘুরে গেল। বলল, উহ অভিজিৎ দা, আপনি কি দেশ ছেড়ে পাড়ি দিচ্ছেন? ছোট বোনটাকে একবার দেখা দিয়েও আসতে গেলেন না? তারপর বরের সঙ্গে ঘুরে ঘুরে বেড়ালো এ পাড়ার দোকান, এ পাড়ার বান্ধবীদের বাড়ি, ও পাড়ার বান্ধবীদের বাড়ি। ওর বর বলল, কই তোমার দিদি আর অভিদার হৃদয় ঘটিত ঘটনাটা কই? উনি তো ইয়া প্রকাণ্ড একটা টাক গজিয়ে ফেলে চললেন অন্যের হৃদয় ব্যথির বিশেষজ্ঞ হতে, আর ইনি তো দেখছি স্কুলটাকেই বেশ জাঁকিয়ে তুলছেন। নন্দিতা একটা নিঃশ্বাস ফেলল। নন্দিতা হতাশ গলায় বলল, বিয়ে আর করতে পেল কই দিদি? বেচারা ভালো মানুষ। আর কি এখন কেউ বিয়ে করে? না করারই কোনো মানে আছে? না, এখন আর কেউ মন্দিরার বিয়ের মানে খুঁজে পায় না, কেউ ভাবতেও পারে না। শুধু বলে বেচারা, বলে অমন রূপ গুণ বিদ্যে বুদ্ধি নিয়ে শুধু মা বাপের সংসারের জ্বালায়। অভিজিৎ চলে গেল। খুব বেশি দিনের জন্যে নয় অবশ্য, ওই কোষটা বোধ করি বছর দেড়েকের। কিন্তু মন্দিরার মনে হলো সমস্ত সামনেটা তার শুধু একটা ধূসর শূন্যতায় খাঁ খাঁ করছে। এই 1.5 বছরের স্রেফ 10 বছর বয়স বেড়ে যাবে নাকি মন্দিরার? চিঠি দিও, এ কথা কেউ কাউকে বলেনি। তবু চিঠি আসবে এটা জানা, কিন্তু এলো না। পৌঁছানো খবর এলো, কোথায় কোথায় নামছে উঠছে তার খবর আসতে লাগলো। চিঠি রইল সেই ধূসর শূন্যতায় বিলীন হয়ে। মন্দিরাই কি তবে চিঠি দেবে? যে চিঠিতে তার দিনরাত্রির ওই খাঁ খাঁ খবরটা থাকবে, থাকবে ব্যাকুল বেদনার আত্মসমর্পণ। যে চিঠিতে বলে উঠবে মন্দিরা, অভি আর যে পারছি না, নিজের ভার নিজে বওয়া যে কত দুর্বহ তা প্রতি মুহূর্তে টের পাচ্ছি। না, সে চিঠি লেখা হয় না, এখানে সর্ববিধ খবর সম্বলিত চিঠি যায়। আজ এই পর্যন্তই। পরের ভিডিওতে বালুচরীর শেষ অংশ নিয়ে আসছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন।